গুড ইভিনিং সবাইকে। মনে হচ্ছে লাইভটা অ্যাপ্রুভ হয়েছে। অনেক কমেন্টস দেখতে পাচ্ছি যে গুড ইভিনিং গুড ইভিনিং। রুদ্র গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। আজকে একটা স্পেশাল লাইভ ইন দ্য সেন্স, লাস্ট মোমেন্ট একটা রিকোয়েস্ট এসেছিল যে আজকে প্রি ইন্ডিপেন্ডেন্স ডেসে কিছু বলার জন্য। এরকম একটা সুযোগ হয়তো আমিও পেতাম না। যাই হোক, আজকে ইন্দ্রজিৎদা কোনো কারণে আসতে না পারার জন্য আমি একটা সুযোগ পেলাম আপনাদের সঙ্গে কিছু গল্প বলার, সময় কাটানোর, কথা বলার, যেটা আমি ভালোবাসি। তো সে যাকে 10:30-তে আমার জন্য ভালো হয়, জানি না কয়েকজনের জন্য অসুবিধা হতে পারে, কারণ আমি একটু এই সময়টাতে কমফর্ট ফিল করি। অনেক সময় আমি 9:30-তে পৌঁছতেও পারি না বাড়িতে, অফিস বা বিভিন্ন কাজ করে, তাই 10:30 আমার জন্য বেটার। আর আমারও মনে হয় লাঞ্চ করে ডিনার ফিনিশ করে তারপরে গল্প শুনতে বসাটাই বেশি ভালো। যাই হোক, প্রথমে সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। আজকে একটা আজ 13 to 15 আমরা যারা সবাই জানি সেই ঘর ঘর তিরঙ্গা শুধু আমি কলকাতায় নয়, আমি দুর্গাপুরেও দেখেছি খুব বেশ জমজমাটি অনুষ্ঠান হচ্ছে। বিশেষ করে জাংশন বলেও দেখছিলাম হচ্ছে, কলকাতার সব জায়গাতেই হচ্ছে। তো স্বাধীনতা সম্পর্কে লোকের এত জাগরুকতা আমি বোধহয় অনেক প্রথমই দেখলাম। আমার খুব ভালো লেগেছে। তো সবারই ভালো লাগা উচিত, কারণ এটা আমাদের একটা স্মরণীয় দিন। তো সেই সুযোগে আমরাও সবাই, আমি যেহেতু গভর্নমেন্ট সেক্টরে আছি, আমার আগে থেকেই আমাদের অনেক প্রেশার ছিল যে ঘর ঘর তিরঙ্গা বা এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য অনেক প্রেশার ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। তো সেইগুলো আমরা সবাই করছি এবং সবার বাড়িতেই দেখছি, এবং সোশ্যাল মিডিয়া বা আমি নিজেও দেখছি মিছিল হচ্ছে, লোকে প্রত্যেকের বাড়িতেই তিরঙ্গা উঠিয়ে রেখেছে, পতাকা দিয়ে রেখেছে, পতাকা উঠাচ্ছে, বাস ভালোই লাগলো আমাকে। তো সেই একটা সুযোগে আমাকে শ্রেয়া বললো যে একটা গল্প বলা যেতেই পারে। তাই আমি বললাম চলো, আপনাদের সঙ্গে একটা সুযোগ হয়ে যাবে গল্প বলার। তো সেই সুযোগে এলাম। তো সবাইকে আবার আমাদের এই স্বাধীন দেশের যে ভাষায় আমরা কথা বলছি, রাইট টু ফ্রিডম অফ স্পিচ, সেটা একমাত্র স্বাধীনতার জন্যই কিন্তু সম্ভব। অনেক দেশ এখনও আছে যেখানে রাইট টু ফ্রিডম অফ স্পিচ এখনও নেই। তো সেই স্বাধীন চেতা দেশে আমরা এখনও বসে আছি, এবং সেই দেশ থেকেই আমরা গর্বিত, এবং আজ সেখান থেকে আমরা গল্প বলছি। সবাইকে আবার শুভেচ্ছা রইল 15ই আগস্টের স্বাধীনতা দিবসের। আর আজকের গল্প শুরু করছি। তো যেহেতু এটা সাডেন লাইফ ইন দ্য সেন্স, হঠাৎ মনে হলো যে আপনাদের সঙ্গে একটু বসে গল্প করা যাক। তো আমি আগে লিখেছিলাম পোস্টে যে একটা ব্ল্যাক ম্যাজিকের গল্প বলবো। গল্পটা আমাকে অনেক আগে থেকেই পাঠিয়ে রেখেছে, কিন্তু আমি এই গল্পটা এতটাই বড়, পুরোটা না বললে গল্পটা কমপ্লিট হবে না, যে অনেকটাই সময় লাগবে। তো ভাবলাম আজকে একটা পারফেক্ট দিন এই গল্প বলার। তো সেই সুযোগটা কাজে লাগিয়ে আমি আসলাম আপনাদের সঙ্গে। 10:30-তে জানি না কতজন অ্যাক্টিভ থাকতে পারবে। আমি কিন্তু ডিসাইড করেছি আমার আগামী লাইভগুলোতে আমি 10:30-তেই করবো। তাহলে আমারও ভালো হয়, যারা শোনে বা আমার যারা অডিয়েন্স যারা আছে না, যারা আমার জন্য, তাদের জন্য বোধহয় ভালো। আফটার ডিনার বসে অডিওতে হোক আর হেডফোনে হোক শুনতে বেশি ভালো লাগে। তো অনেকেরই কমেন্ট আসছে, আমি কমেন্ট পরে রিপ্লাই দিচ্ছি। আচ্ছা, স্টার্ট করছি। আকাশ বলছে স্টার্ট করার জন্য। আচ্ছা, আজকে কিন্তু একটা অন্যরকম গল্প দিয়ে শুরু করছি। ওইটা পরে আসছি, ব্ল্যাক ম্যাজিকের গল্পটা। আগে একটা অন্যরকম গল্প দিয়ে শুরু করি। গল্পটা হলো স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ, একে অপরকে খুব ভালোবাসে। তো কোনো একটা সময়ে ওনারা কোন ঠাকুরের দীক্ষা নেবেন, সেই ঠাকুরের নামটা আমি বলছি না, কারণ যাদের কাছ থেকে শুনেছি তাদেরই বারণ বলার, যে ঠাকুরের নামটা না বলার জন্য। তো হাজব্যান্ড ওয়াইফ ওনারা খুব ঠাকুরের বিশ্বাসী। ইন্দ্রজাত তো অনেক সময় ভগবানের গল্প দিয়ে শুরু করেন, তো আমি আজকে সেটা দিয়ে শুরু করছি। ভগবান নয়, অলৌকিক গল্প দিয়ে। তো
দুজনেরই খুব ভালো স্বামী স্ত্রী সম্পর্ক। বিয়ের পরপরই বছর 5 হলো। তো ওনাদের একটা ইচ্ছে যে একজন ঠাকুরের থেকে দীক্ষা নেবে। দুজনেই একই ঠাকুর থেকেই দীক্ষা, জেনারেলি যেটা হয় হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনে একজন ঠাকুরের কাছ থেকে দীক্ষা নেয় জেনারেলি। তো ওনারাও ডিসাইড করছেন যে একই ঠাকুরের কাছ থেকে ওনারা দীক্ষা নেবেন। তো অনেক দিনের স্বপ্ন, অনেক কিছুই চলছিল, ভালোই সব ঠিকই ঠাকে যাচ্ছিল, কোনো অসুবিধা নেই। হঠাৎ করে ওনার স্ত্রী মানে ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ে। তো এতটাই মানে অসুস্থ হয়ে পড়েন যে ওনাকে অনেক বড় হসপিটালে ভর্তি করানো হয়। অনেক চিকিৎসা করার পরও উনি আলটিমেটলি মারা যান। স্ত্রী মারা যাওয়ায় স্বামী অত্যন্ত দুঃখিত এবং অবস্থা থাকেন এবং শোকাহত উনি আর স্থির করেন যে উনি আর যে গুরুর থেকে দীক্ষা নেবেন বলেছিলেন সেই গুরু থেকে আর দীক্ষা নেবেন। উনি বলেন না, আমি আর দীক্ষা নেব না। আমার স্ত্রীকে নিয়ে দীক্ষা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা যেহেতু আর সম্ভব হচ্ছে না, আমার স্ত্রী পৃথিবী থেকে চলে গেল হঠাৎ করে একটা অসুখ বেঁধে, তো আমার আর দীক্ষা নেব না। আমি আর কি করব দীক্ষা নিয়ে? আমি দীক্ষা নেব। তো অনেকেই বোঝায়, বাড়ির অনেকেই বোঝায় যে কেন নেবে না, তুমি দীক্ষা নেওয়া তো উচিত, দীক্ষা নেওয়া নিয়ে তুমি নাও, 1 বছর মানে স্ত্রীর শোক হয়ে যাও, স্ত্রীর শ্রাদ্ধ শান্তি হোক, বাৎসরিক শ্রাদ্ধ হোক, তারপর নিয়ে নেবে, কি আছে অসুবিধা? বলছে না না না, আমার স্ত্রী নিয়ে আমি এত মানে প্ল্যানিং করেছিলাম, আমরা নেব এভাবে ওভাবে করবো, যে স্ত্রী থাকলো না, আমি আর নেব না দীক্ষাটা। তো অনেক লোক বোঝানোর পরও উনি আলটিমেটলি আর নেননি দীক্ষাটা। তো বছর 2 পর যে গুরুর দীক্ষা নেওয়ার কথা ছিল সেই গুরুদেব কোনো কারণে ওনার শহরে এসে পৌঁছান, এবং শহরে এসে পৌঁছানোর পর উনি জানতে পারেন যে ওনার একজন ভক্ত আছে, উনি দীক্ষিত নন, কিন্তু ওনার দীক্ষা নেওয়ার কথাও ছিল, কিন্তু ওনার স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে মৃত্যু হয়, উনি দীক্ষা নিতে আর চাইছেন না এবং ওটাকে তিনি বারণ করে দিয়েছেন। তো উনি বেশ ব্যাপারটা মানে ওই গুরুদেব ব্যাপারটা বুঝতে পারেন। উনি ওনার বাড়িতে যান, গিয়ে ওনার সঙ্গে কথা বলেন যে আপনার কি ঘটনা ছিল, আপনি কেন? বলছে না, আমি আপনার দীক্ষাই নেওয়ার কথা ছিল, আমার স্ত্রীর উৎসাহ বেশি ছিল, আমার স্ত্রী চাইছিল আপনার থেকে আমি দীক্ষা নিই, এবং আমরা দুজনেই একসঙ্গে নেব। অনেক কিছু আমাদের প্ল্যানিং ছিল, অনেক কিছু আমাদের পরিকল্পনা ছিল, সেই অনুযায়ী আমরা দীক্ষা নেব বলে সব কিছু ফাইনাল করেছিলাম। কিন্তু একটা দুর্ভাগ্যবশত আমার স্ত্রী মৃত্যু হয়, আমি আর দীক্ষা নেব না বলে ডিসাইড করেছি। তো বললো যে আপনি, গুরুদেব বলছে আমি নিজে এসেছি আপনাকে দিতে, তবু আপনি নেবেন না? বলে না, আমি নেব না, কারণ আমি খুব আমার ডিসিশনে আমি খুব একদম সঠিক থাকি। আমি বলছি আমি নেব না, আমার স্ত্রী যদি থাকতো আমি নিতাম, কিন্তু যেহেতু আমার স্ত্রী নেই আমি আর নেব না। তখন গুরুদেব বললেন, যদি তোমার স্ত্রী তোমার পাশে বসে থাকে তাহলে কি তুমি দীক্ষা নেবে? কথাটা শুনে ওই ভদ্রলোক খুব হাসলেন, বললেন আমাকে আপনি দীক্ষা দেওয়ার জন্য এই ধরনের ভুলভাল কথা বলছেন? বলে না, একদম সত্যি, তোমার স্ত্রী তোমার পাশে বসে থাকবে আসনে, তবে একটা শর্তে বসতে পারবো, তোমার স্ত্রীকে আমি বসাতে পারি, তুমি কোনো কথা বলবে না। তোমার স্ত্রী কিন্তু তোমার পাশে বসে থাকবে, ঘরে শুধু আমি থাকবো, তুমি থাকবে, তোমার স্ত্রী থাকবে, আর কেউ থাকবে না। আমি যে সময়টাতে বলবো সেই সময়টাতে তুমি দীক্ষাটা নেবে, যদি রাজি হও তাহলেই আমি কিন্তু দীক্ষাটা দেব। ভদ্রলোক প্রথমে ব্যাপারটা বিশ্বাস করতে পারেননি। প্রথমে
উনি বিশ্বাসও করতে পারেননি এবং অনেক চুপচাপও ছিলেন। উনি বললেন, আপনি কি আমাকে কোনো মানে মায়াজালে আবদ্ধ করে দীক্ষা নিতে চাইছেন? বলছে, না, আমি একদম সত্যি কথা বলছি, তোমার স্ত্রী তোমার পাশে বসে থাকবে। তোমার ওটাই তো কথা, যে তুমি যখন দীক্ষা নেবে তখন তোমার স্ত্রী তোমার পাশে থাকবে, তাই তো? আমি তোমার স্ত্রীকে তোমার পাশে বসাবো, তুমি দীক্ষা নেবে, তুমি মন্ত্র উচ্চারণ করবে, তুমি স্ত্রীকে কিছু জিজ্ঞেস করতে পারবে না, কিন্তু তোমার স্ত্রীও মন্ত্র উচ্চারণ করবে, কিন্তু তুমি সেটা শুনতে পাবে না। উনি কথাটা বিশ্বাস করতে পারলেন না। উনি বললেন, ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। যে পৃথিবীতে নেই সে আমার পাশে বসে দীক্ষা নেবে আর আমি বসে শুনবো, তা কি করে সম্ভব? বললো, সেটা সম্ভব অসম্ভব আপনি বসলেই বুঝবেন। আর আমি এটাও বলছি, যদি গুরুদেব বলছেন, আমি এটাও বলছি, যদি আপনার স্ত্রী আপনার পাশে না বসে থাকে তাহলে আমি আপনাকে দীক্ষা দেব না। আপনি যখন স্ত্রীকে দেখবেন, দেখেই মন্ত্র উচ্চারণ করবেন, যদি রাজি হন তাহলে বলবেন। তো একদিন দুদিন যাওয়ার পর আলটিমেটলি সে ভদ্রলোক রাজি হন। সময় দেওয়া হয়, মানে ভোরবেলা 4টের সময় মন্ত্র হবে। মানে 4টে নয়, অ্যারাউন্ড 3:30, 3টে, মানে আর্লি মর্নিং 3:15 এরকম সময় হবে। আগের দিন রাতে ঠাকুরমশাই, মানে গুরুদেব চলে আসবেন, উনি মন্ত্র দেবেন। ওই রুমে 3জনই থাকবে, আর কেউ থাকবে না বলছেন। যাই হোক, যথারীতি অনেক কিছু নেগেটিভ ভাবতে ভাবতে আলটিমেটলি ভদ্রলোক রাজি হন যে দীক্ষা নেওয়ার জন্য। তো ওই পার্টিকুলার দিনে, আগের দিন উনি ছিলেন, সবাই রাত 2-3টে চান করে শুদ্ধ হয়ে নূতন বস্ত্র পরে আসন নিয়ে বসে পড়েন ওই রুমটাতে। তখনও কিন্তু ওই ভদ্রলোকের বিশ্বাস হচ্ছিল না, আদৌ ওনার স্ত্রী কি আসবে, কি বলছে গুরুদেব। তো আলটিমেটলি বিশ্বাসী ভক্তি বলে না, উনি বসেন। বসার কয়েক মুহূর্ত পরে গুরুদেব বলেন, আপনি এবার চোখটা বন্ধ করুন। চোখটা বন্ধ করে আপনার মনে মনে আপনার স্ত্রীকে ভাবতে শুরু করুন, যে আপনার থেকে নেই 2 বছর আগে। ভদ্রলোক ভাবতে শুরু করে। ভাবতে শুরু করার পর মিনিট 5 পর গুরুদেব বললেন যে, এবার আপনি আপনার ডান পাশটা তাকিয়ে দেখুন। ডান পাশটা তাকিয়ে ভদ্রলোক দেখছে, হ্যাঁ সত্যি তো ওনার স্ত্রী বসে আছে, আসনের মধ্যে বসে আছে। উনি দরদর করে ঘামছেন। দিন কিন্তু ঠান্ডা, মানে অত গরম নয়, নভেম্বরের দিন ছিল। উনি দরদর করে ঘামছেন, আতঙ্কে, ভয়ে, মানে খুশিতে, সব কিছু মিলিয়ে, একটা খুশি, একটা আতঙ্ক, একটা ভয়, সব কিছু মিলিয়ে একটা দারুণ লাগছিল ওনার। তখন গুরুদেব বলছিল, মুহূর্তটা কিন্তু খুব অল্প সময় থাকবে, আপনি তাড়াতাড়ি দীক্ষাটা নিয়ে নিন। আপনি কিন্তু মুখে আমি যা মন্ত্র বলবো তা ছাড়া আপনি কিচ্ছু বলবেন না, আপনি আপনার স্ত্রীকে কিচ্ছু জিজ্ঞেস করবেন না। আপনার স্ত্রীকে আপনি দেখতে পাচ্ছেন, আপনি মুখ দিয়ে বললে, আপনি মাথা নাড়িয়ে বলবেন, আপনি মুখে কিচ্ছু বলবেন না আদার দেন মন্ত্র বলা ছাড়া। বলো ঠিক আছে। মাথা নাড়িয়ে উনি গুরুদেব মন্ত্র পড়া শুরু করলেন কথা মতো। মানে ওই ভদ্রলোকের যে ইচ্ছে ছিল, যখন দীক্ষা নেবেন ওনার স্ত্রী পাশে থাকবে, সেই কথা অনুযায়ী ওনার স্ত্রী পাশে বসে আছে, উনি মন্ত্র উচ্চারণ করছেন। মিনিট 10 পর মন্ত্র উচ্চারণ শেষ হয়ে যায়, উনি গুরু দীক্ষা নিয়ে নেন। দীক্ষা নেওয়ার পর যখন লাস্ট মন্ত্র উচ্চারণটা হয়, গুরু বীজ মন্ত্রণা কিছু একটা বলা হয়, সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সময়টা কিন্তু ঘরটা মানে ভীষণ ঠান্ডা কুল ছিল। বলছিল যে ওই সময় ঘরটা ভীষণ ঠান্ডা কুল ছিল যখন ওনার স্ত্রী পাশে বসেছিল। কিন্তু ঘরে কোনো এসি ছিল না, রুমটাতে কোনো এসি ছিল না, শুধু বন্ধ করা ছিল। হ্যাঁ, তো কিন্তু দারুণ একটা পরিবেশ ছিল, ঠান্ডা কুল অ্যাটমসফিয়ার, দারুণ লাগছিল। আর যেই লাস্ট বীজ মন্ত্রটা বলেন গুরুদেব, তারপরেই কিন্তু স্ত্রী ওখান থেকে ভেনিশ হয়ে যায়, ওনার সাথে আর নেই, কোথায় শূন্যায় মিলিয়ে যান।
যখন মিলিয়ে যান তখন উনি চিৎকার দিয়ে কেঁদে ওঠেন এবং ওর স্ত্রীর নাম ধরে ডাকতে শুরু করেন। তখন গুরুদেব বলেন, ঠিক আছে, এখন তুমি নাম নাও, চিৎকার দাও, ডাকো, এখন আর কিচ্ছু করার নেই, যা হয়েছে হয়েছে, ঠিক আছে, তোমার মন্ত্র তো উচ্চারণ হয়ে গেছে, তুমি তো মন্ত্র তো নিয়ে নিয়েছো, তো আর কিন্তু কিছু রইল না। তুমি স্ত্রীকে দেখেছো, তোমার ইচ্ছে ছিল তুমি স্ত্রীকে পাশে রেখে মন্ত্র উচ্চারণ করবে, সেটা তুমি করতে পেরেছো। আমার কথা মতো, আমার যে তোমাকে বলেছিলাম, যে বাক্য তোমাকে আমি দিয়েছিলাম, তোমার স্ত্রী পাশে বসবে এবং তুমি মন্ত্র নেবে, তুমি নিয়েছো, সেটাতে তুমি সফল হয়েছো। তোমার স্ত্রী পাশে বসেছিল, তুমি দেখেছো। তোমার স্ত্রী কি করে আসলো, কেন আসলো, আবার কখনো আসলো, সে কথা আমাকে জিজ্ঞেস করবে না। আমার যতটুকু ক্ষমতা ছিল আমি সেইভাবে করে দিয়েছি। তোমার দীক্ষা কিন্তু নেওয়া হয়ে গেছে, এবার তুমি কিন্তু গুরুর দীক্ষিত হয়ে গেলে। তো তোমার জীবনের যে অসম্পূর্ণ একটা রয়ে গেছিলো, তোমার সেই দুঃখ যে আমার স্ত্রীকে নিয়ে আমি দীক্ষা নেবো, সেটা হয়নি বা সেটা হওয়ার ছিল না, সেটা সম্ভবত আলটিমেটলি হয়ে যায়। এবং সেটা তুমি মনে রাখবে সবসময়, যে আলটিমেটলি তুমি কিন্তু দীক্ষা নিয়েছো, একা নেওনি, তোমার স্ত্রীও কিন্তু তোমার সঙ্গে নিয়েছে। পার্থক্য এটাই যে তুমি এই জগতে ছিলে, তোমার স্ত্রী অন্য জগৎ থেকে এসে তোমার পাশে বসে দীক্ষাটা নিয়েছে। ভদ্রলোক আর ওই দিন আর মানে নিজের কান্না আটকাতে পারছেন না, মানে কোনো অবস্থাতেই আর কান্না আটকাতে পারছেন না। খুশি আনন্দ সব মিলিয়ে 10 মিনিটের জন্য উনি ওনার স্ত্রী ওনার পাশে ছিলেন 2 বছর পর। 2 বছর পর ওনার পাশে ছিলেন, কিন্তু যেহেতু তা গুরুদেব বারণ করেছিলেন কোনো কথা না বলার জন্য, তো সেই জন্য আর হলো না। সেটা ওনার মানে দুঃখ হচ্ছিল, তো সেই জন্য আর সেই দুঃখটা রইল না, যে আলটিমেটলি উনি সেটা করতে পারলেন, মানে ওনার দীক্ষা নেওয়ার যেটা ছিল স্বপ্ন, সেই স্বপ্নটা সফল হয়ে যায়। তো এটাই ছিল একটা অলৌকিক গল্প, যেটা যারা ভগবানে বিশ্বাস করে, যারা ভক্তিতে বিশ্বাস করে, তাদের জন্য। হ্যাঁ, স্ত্রীকে দীক্ষা দেওয়ার আক্ষেপটা সে পূর্ণ হলো, সত্যি তাই, ঠিক বলেছেন, সেটাই হলো। যাই হোক, এটাই হলো একটা অলৌকিক গল্প ছিল, যেটা মানুষের জীবনে অনেক কিছু স্বপ্ন আকাঙ্ক্ষা থেকে যায়, তার থেকে কিন্তু অনেক কিছু হয়, যেটা আমরা অনেকেই অনেক সময় ভেবে উঠতে পারি না, কিন্তু হয়। ঘটনাটা হলো সেটা। তো সেরকমই। আচ্ছা, যাই হোক, এবার আমি আস্তে আস্তে আসি সেই গল্পটায়, ব্ল্যাক ম্যাজিকের। ব্ল্যাক ম্যাজিকে কজন বিশ্বাস করেন, সেটা একটা প্রশ্ন আছে। ব্ল্যাক ম্যাজিক সম্বন্ধে অনেকেই হয়তো শুনেছেন। আমি আগেও একটা গ্রুপে বলেছিলাম যে আমি কিন্তু ব্ল্যাক ম্যাজিকের কি বলে ওটা, একটা চিনি একজনকে, উনি এই আনারসা মোড়ে থাকেন, আমার বাড়ি থেকে খুব একটা দূর নয়, উনি আমার ডেকেও পাঠিয়েছিলেন, কিন্তু আমি কোনো কারণে ভয়ে যাইনি। উনি একজন মহিলা, আর জেনারেলি আমি দেখেছি, সত্যি মিথ্যে যদি কেউ ভুল হয় তাহলে আমাকে কারেক্ট করবেন, ব্ল্যাক ম্যাজিক কিন্তু মহিলারাই জানে বেশি। তো যাই হোক, আজকে যে ব্ল্যাক ম্যাজিকের গল্পটা বলবো সেটা খুব অনেক বড় গল্প। তো গল্পটা শুরু করি। আচ্ছা, এখানেও গল্পটা হলো একটা নতুন বিবাহিত স্বামী স্ত্রীর, বছর খানেও হয়নি, 7-8 মাস হয়েছে। তো এই গল্পটা আমাকে পাঠিয়েছে শর্মিষ্ঠা চ্যাটার্জি। ও আমাকে অনেক গল্প পাঠায়, খুব ভালো স্টোরি টেলার নয়, কিন্তু খুব ভালো লিখে, সত্যি কাহিনীর উপর বেস করে অনেক কিছু ও লিখে। তো শর্মিষ্ঠা চ্যাটার্জিগণ ধন্যবাদ। এই গল্পটা অনেকটাই বড় এবং দারুণ, যার কাছ থেকে শুনেও লিখেছে, এটা দারুণ গল্প। তো গল্পটা এরকম যে একজন স্বামী স্ত্রী বিয়ে হয়, বেশি দিন হয়নি, 7-8 মাস হয়েছে। তো অনেকদিন থেকে ইচ্ছে ছিল ওরা, আচ্ছা গল্পটার কিন্তু আমি কয়েকটা জায়গার নাম বলছি না, ওয়েস্ট বেঙ্গলেরই, আর ডিটেলস কিছু বলছি না। মন্দিরের নামটা ভবতারিণী বলছি এই জন্য, ভবতারিণী মন্দির অনেক আছে, এবং কোন ভবতারিণী মন্দির কেউ জিজ্ঞেস করবেন না প্লিজ, কারণ ভবতারিণী মন্দির কিন্তু কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলে প্রচুর আছে। যাই হোক,
তো ওদের অনেক থেকে ইচ্ছে যে ভবতারিণী মন্দিরে একবার পুজো দিতে যাবে, বিয়ের পর থেকে ইচ্ছে, কিন্তু হয় না, অনেক ইচ্ছে, আচ্ছা আজকে যাবো, কালকে যাবো, পরশু করতে করতে আজকে ছুটি হচ্ছে না, কালকে সময় হচ্ছে না, করে করে হচ্ছে না, আলটিমেটলি হচ্ছে না, টাইম সময় মতো হয়ে হচ্ছে না। তো একবার অনেক প্ল্যানিং করে ওরা সেই ভবতারিণী মন্দিরে যায়। তো জেনারেলি যা হয়, ভবতারিণী মন্দিরে লাইন পড়েছে প্রচণ্ড। তো বর পেছন থেকে হাঁক দিচ্ছে, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে, আমার আবার একটু কচুরি টচুরি খেতে হবে, তাড়াতাড়ি করো, তুমি মন্দির থেকে কখন তোমার পুজো শেষ হবে, এরকম বলছে অনেক ব্যাপারটাগুলো। তো হচ্ছে, তো আলটিমেটলি বলছে দেখো এতদিন পরে পুজো দিতে এসছে। স্ত্রী বলছে যে তুমি, স্ত্রীর নাম হলো ডালিয়া আর হাজব্যান্ডের নাম হলো দীপক। তো ডালিয়া বলছে যে দেখো পুজো দিতে এসছি, ফাজলামো করো না, মা ভবতারিণীর পুজোতে তোমার এইসব কচুরি খাওয়া তো শেষ হবে না, সারা জীবনই কচুরি খাবে, ছাড়ো এইসব কচুরি, আজকে পুজোটা ভালো করে দিয়ে নি। তো অনেক লম্বা লাইন ছিল, যাই হোক ওরা পুজোটা দিয়ে দেয়। পুজো দেওয়ার পর হয় না, যে কোনো আমরা মন্দিরে যখন পুজো দিতে যাই, কালীঘাট হোক, দক্ষিণেশ্বর হোক, অনেক ভিখারি থাকে, ভিখারি পিছনে পিছনে আসে। আমি কিছুদিন আগে পুজো দিতে গেছিলাম, অনেক ভিখারি, মানে এত ভিখারি যে মানে দিয়ে শেষ করতে পারবো না, মানে লক্ষ টাকা দিয়ে বোধহয় শেষ করা যাবে না, এত মানে মানি ব্যাগ থেকে যদি টাকা বার করলে মানে দিয়ে শেষ করা যাবে না, পুরো শেষ হয়ে যাবে সব। তো 1 টাকা দিতে গেলে 10টা চলে আসে, এবার একজনকে দিচ্ছে, একজন দেবো না, ভীষণ খারাপ লাগে। তো ওই স্ত্রী বলছিল হ্যাঁ দিতে তো ইচ্ছে আছে, কিন্তু এত লোক একসঙ্গে মানে ঘিরে ধরেছে, আমি কি করে দিই। তো স্বামী বলছিল, দীপক বলছিল একটা কাজ করো, একটু ভিড়টা এড়িয়ে আসি, ফাঁকা জায়গায় দাঁড়াই, 2-1টা যখন আসবে তখন দিয়ে দেবো। তো বললো ঠিক আছে, সেটা আমিও করি সেই বুদ্ধিটা, মানে এমন একটা জায়গায় এসে দাঁড়াই যেখানে ভিখারির সংখ্যা কম হয়, আমার ক্ষমতা মতো যা যে জনকে যা দেওয়ার আমি দিয়ে দেবো, একসঙ্গে তো এতগুলোকে দিতে পারবো না সেই হিসাবে। তো আলটিমেটলি ওরা ভবতারিণীর মন্দির থেকে ছাড়িয়ে এসে একটা জায়গায় দাঁড়িয়েছে ফাঁকায়। তো ফাঁকায় দাঁড়িয়ে দেখছে এখানে কোনো ভিখারি এসে উপদ্রব করছে, মানে কোনো ভিখারি চাইছে না। তো দীপক বলছি, এরাম আমরা এখান থেকে চলে এসে কি ভুল করলাম, এখানে তো কোনো ভিখারি আসছে না গো, কি কাকে দেবো পয়সা। বলছে হ্যাঁ আমিও তো তাই লক্ষ্য করছি, 5 মিনিটে দাঁড়িয়েছি, কোনো ভিখারি তো আসছে না পুজো, মানে ভিক্ষে নেওয়ার জন্য তো কেউ আসছে না। বলো ভুল হলো, পুজো করে ভিক্ষে দিতে হয়, নাহলে পুজোটা সফল হয় না, সবাই বলে ভিক্ষেটা দেওয়া উচিত ছিল। তাহলে কি আমরা আবার মন্দিরের এখানে চলে যাবো? বলে না, আবার অতটা হেঁটে যাব, আবার ওইগুলো ধরবে, দাঁড়াও 2-4 মিনিট আরো দেখি। এই ভাবতে ভাবতে হঠাৎ একটা ভিখারি এসছে, কালো নোংরা জামা পরা একজন মহিলা ভিখারি, জামা কাপড় খুব নোংরা অবস্থায়, কালো কুচকুচে, এসে হাত পেতেছে ভিক্ষের জন্য। ওরা খুশি হয়েছে, একটা ভিখারি তো আলটিমেটলি পেয়েছে, পুজোটা কমপ্লিট হয়ে যাবে। ওরা ওকে গোটা 50 টাকা দিয়ে দেয়। 50টা টাকা পেয়ে ভিখারি খুব খুশি হয়ে যায়। ভিখারিটা খুব খুশি হয়ে তোর মঙ্গল হোক, যা হোক, যে বলে আর কি, যেটা এসব ওরা বলেছে ভিখারিটা। তো ভিখারিটা বলে দিয়ে ওরা, ভিখারি বলছে আমাকে এত টাকা দিলে, মানে খুব খুশি হয়েছে। তো মানে এতটাই খুশি হয়েছে, ভিখারিটা ওকে অনেক আশীর্বাদ করে চলে যায়। তখন ভিখারিটার দিকে দীপক, মানে ডালিয়ার হাজবেন্ড, খুব ভালো করে তাকায়। তাকে ওর বারবার মনে হচ্ছিল ভিখারিটাকে কোথাও দেখেছে। ও আবার ডালিয়াকে বলে, মানে ওর স্ত্রীকে বলে, জানো তো ভিখারিটাকে তোমাকে কোথাও দেখেছি। স্ত্রী আবার হেসে বলছে, ও তোমার আগের জন্মের হয়তো বউ হতে পারে, না হলে তোমার কোনো এক্স গার্লফ্রেন্ড হবে, আর নাহলে আগের জন্মের কোনো বউ হবে, সেই জন্য তোমার চেনে মনে হচ্ছে ভিখারিটাকে। সে দীপক একটু রেগে মেগে বলছে, ফাজলামি করো না তো, আমি সত্যি বলছি, আমার যেন কেন মনে হচ্ছে এই ভিখারি মহিলাটাকে কোথায় যেন আমি দেখেছি, আমার যেন মনে হচ্ছে। তো স্ত্রী আরো একটু খিস্তি কামারি করলো, তুমি আজে বাজে খালি সবারকেই মানে চেনা মনে হয়, কতটা তোমার গার্লফ্রেন্ড আছে, আগে ছিল, বিয়ের আগে ভগবানই জানে, তুমি তো আমাকে কিছু বলোনি, এইসব বেরোচ্ছে এখন আস্তে আস্তে। তো ওরা বেশ মজার গল্প টল্প করতে করতে ওরা মানে
পুজোর ঠালা নিয়ে বাড়িতে চলে আসে। এবার বাড়িতে আসার পর ওরা পুজো টুজো মানে বাড়িতে আসার পর ওই দিন বসে সব ঠিকঠাক করছে। তো হঠাৎ ওদিন দুপুরবেলা বসে দুপুরবেলা বসে ওরা টিভি দেখছে। ডালিয়া টিভি দেখছে, মানে স্ত্রী টিভি দেখছে, ওর শাশুড়ি মার উপর ঘরে বসা, আর দীপক অফিসে গেছে, বসে টিভি দেখছে। হঠাৎ ডালিয়া দেখতে পেল, টিভি দেখছে তো, টিভির পর্দার দিকে একটা পর্দাটা নড়ছে। হঠাৎ পর্দার নড়ার মধ্যে সব মানে বুঝতে পারছে কেউ যেন পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে। তো টিভিটা হঠাৎ রিমোটটাকে মিউট করে ও দৌড়ে গিয়ে তো পর্দাটা মানে দরজার পর্দাটা টেনে দেয়। টেনে দেওয়ার পর দেখে ওই ভিখারিটা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভিখারিটাকে দেখে তো প্রচণ্ড ঘাবড়ে যায়, বলে ভিখারিটা আমি ওইখানে ভবতারিণী মন্দির কোথায়, আর ওই বাড়ি আমার বাড়ি বা চিনল কী করে, আর আমার বাড়ির তো মানে মেইন দরজা গ্রিলটা তো বন্ধ, তাহলে ও এখানে আসলো কি করে, ভিখারিটা আসলো কি করে। ভিখারিটা ওকে দেখে মানে ফেল করে হাসছে এবং হেসে ভয়ঙ্করভাবে বলছে, তোর বংশ আমি শেষ করে দেব, তোর সামনে কিন্তু প্রচণ্ড খারাপ সময় আসছে, তোর সামনে প্রচণ্ড খারাপ সময় আসছে, তোর বংশ কিন্তু আমি শেষ করে দেব, তুই বুঝতে পারছিস না। ও ভাবছে এই ভিখারিটাকে আমি 50 টাকা দিলাম, তখন আমাকে এত আশীর্বাদ করলো, এত কিছু করলো, আর এখন আমাকে আমার বলছে আমার বংশ শেষ করে দেবে, আমার সামনে ভীষণ ভয়ঙ্কর বিপদ আসছে, ব্যাপারটা কি। ও খুব মানে ওই ডালিয়া খুব ঘাবড়ে যায় যে এই ভিখারিটা এলোই বা কী করে, আমাদের মেন গেট বন্ধ, ওটা মেন গেট যদি না খুলে ঢুকতে পারবে না, ঢুকলো কি করে। এই চিন্তা ভাবনা করতে তো ভয়ে ও শাশুড়ি মাকে ডাকা শুরু করে খুব জোরে জোরে। শাশুড়ি মা দৌড়ে এসে বলছে, বলে কী হলো, বলে এই যে সকালে একটা ভিখারিকে আমি টাকা দিয়েছিলাম, সেই ভিখারিটা বোধহয় আমার বাড়ি খুঁজে বার করে এই আমার বাড়িতে চলে এসছে, বাড়িতে এসে এখন আজে বাজে কথা বলছে আমাদের নাকি ভীষণ ক্ষতি হবে, আমাদের একটা ভয়ঙ্কর বাজে সময় আসছে, খুব খারাপ সময় আসছে। তো ঠাকুর শাশুড়িমা বলছে কোথায় ভিখারি, বলছে এই তো দেখুন না দরজার পাশে দাঁড়িয়েছে। শাশুড়িমার পর্দার খুলে পাশে দাঁড়িয়ে দেখে কেউ নেই, বলছে কোথায় ভিখারি, কেউ তো নেই। সঙ্গে সঙ্গে বাকিগুলো দরজা খুলে বলে ভিখারি ঢুকবে কি করে, মেইন তো আমাদের গ্রিল বোর্ডটাই বন্ধ করা, ওটা টপকে আসলে কি করে আসবে, ওটা তো সম্ভব নয়। তুমি দেখো রাতে টিভি দেখতে গিয়ে ওই সিরিয়ালের বোধহয় চোখ লেগে গেছিলো, ঘুমের মধ্যে বোধহয় ভুলভাল কিছু দেখেছো, তুমি টিভি বন্ধ করে ঘুমো, তুমি টিভির মধ্যে ঘুমের মানে দুপুরবেলা তুমি ঘুমের মধ্যে কিছু দেখো, হয় এরকম টিভি দেখতে সিরিয়ালে নেশার করে তুমি কিছু ভুলভাল দেখেছো, ঘুমের নেশা। বলছে হতেও পারে, কিন্তু আমার মনে হচ্ছে না, কিছু একটা তো ছিল ওখানে, যাকে। এবার এই ঘটনাটা কি হয়, মানে আসার পর স্বামীকেও জানায়, মানে দীপককেও বলে যে আজকে যে আমরা মন্দিরে গেছিলাম গতকালকে, সেই মন্দিরের এই ভিখারিটা আজকে আমাদের বাড়িতে চলে এসেছিলো, এসে বলছে আমাদের যে আমাদের সামনে ভীষণ ক্ষতি হতে চলছে, এবং খুব ভয়ঙ্করভাবে হাসছিল, এবং নোংরা ড্রেস পরা ওই একই রকম কালো মতো মেয়েটা খুব ভয়ঙ্করভাবে হাসছিল, এবং হাসিটা খুব ভয়ঙ্কর ছিল, মানে এতটাই মানে মানুষের হাসি এরকম ভয়ঙ্কর হবে আমি মানে ভাবতে পারি না, এতটাই ভয়ঙ্কর হাসি ছিল মেয়েটা। দীপক বলছে কি বলছো জানি না, মাকেও জিজ্ঞেস করলাম, মাও তো বললো তুমি ঘুমের মধ্যে কিছু ভুলভাল দেখেছো, কিছু ভেবেছো। তো বললো না 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 আমি ভুল দেখিনি, আমার তো মনে হচ্ছে তাই আমি এটা দেখেছি। বলো ঠিক আছে, যাকে যাই হোক হোক। এদের রাতের বেলা দীপক ঘুমিয়েছে, দীপক মানে ওই ডালিয়ার হাজব্যান্ড, আপনি নামটা মনে রাখবেন। দীপক ঘুমিয়েছে, দীপক ঘুমানোর পর মাঝরাতে দীপকের ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর দীপক দেখতে পাচ্ছে ওই যে ভিখারিটা ওর মাথার কাছে দাঁড়িয়ে আছে। ও প্রথমে ভাবলো আমি বোধহয় কোনো স্বপ্ন টপ্ন দেখছি ঘুমের মধ্যে, তাই হবে। ও অতটা আবার হয় না, ওকে ভুলভাল কিছু দেখছি ঘুমের মধ্যে, আমরা এপাশ ওপাশ করে
আবার ঘুমিয়ে যায়, মানে এপাশ ওপাশ করে আবার ঘুমিয়ে যায় দীপকের মানে দীপক মানে ঘুমিয়ে যায়, মানে পাশ ফিরে শুয়ে, যখনই পাশ ফিরে আবার যখন পাশটা ফিরে হয় না কিউরিয়াসিটিতে আবার দেখি তো এবার কী হয়, সেই জায়গায় ওই ভিখারিটা দাঁড়িয়ে আছে এবং ওদিকে মিটমিট করে হাসছে দীপকের দিকে। আর দীপক যখনই ভিখারিটাকে দেখে তখনই ওর মনে পড়ে এই ভিখারিটাকে যেন কোথায় দেখেছে, কিন্তু মনে করতে পারছে না ভিখারিটাকে কোথায় দেখেছে, অথচ মনে করতে পারছে না। ওর খুব ভয় লাগা শুরু হলো। এবার ওর স্ত্রী ডালিয়াকে ডাকছে যে তুমি ওঠো, এই আমি তো একটা স্বপ্ন দেখছি না কি দেখছি জানি না, তুমি লাইটটা জ্বেলো। লাইটটা জ্বালার পর বলছে জানো কি হয়েছে, আমি এখানে বসে আছি, শুয়ে শুয়ে আমি দেখতে পাচ্ছি তুমি যে ভিখারি, আমরা যে ভিখারিটাকে পয়সা দিয়েছিলাম সেই ভিখারিটা আমাদের খাটের সামনে দাঁড়িয়ে আছে। এবার ওরা খুব ঘাবড়ে যায় যে ব্যাপারটা কি হচ্ছে, আমিও তো দেখছি তুমিও দেখছো, ব্যাপারটা কি হলো। ঠিকই ভাবতে ভাবতে হঠাৎ ওর মা মানে ওর দীপকের মা মানে ডালিয়ার শাশুড়ি দৌড়ে দৌড়ে ওর ছেলের বেডরুমে এসে দরজা নক নক করছে, বলছে তাড়াতাড়ি ওঠ, হসপিটালে যেতে হবে, বাবার প্রচণ্ড বুকে ব্যথা শুরু হয়েছে, বাবা শ্বাস ফেলতে পারছে না। এ ভাবতে ভাবতে ওরা দৌড়াদৌড়ি করে গাড়ি বার করে ওরা বাবাকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ট্রিটমেন্ট শুরু হয়। ট্রিটমেন্ট শুরু হওয়ার পরও কিছু লাভ হলো না। ভোরের দিকে ওর বাবা মানে মেসিভ কার্ডিয়াক অ্যারেস্ট ছিল, যার ফলে বাবা ভোরের দিকে হার্ট অ্যাটাকে মারা যায়। ভেন্টিলেশনে নিয়েও কোনো লাভ হয়নি। ওরা বাড়িতে চলে আসে। বাড়িতে চলে সেই দুঃখ কাটিয়ে উঠতে পারছে না যে কি হলো, এরকম তো হওয়া উচিত, মানে ঘটনাটা কি হলো, মানে এই একই জিনিস কেন মানে বারবার হচ্ছে। তারপর কিছু বুঝে উঠতে পারছে না যে কি হলো, এভাবে মানে ঘটনাটা মানে এত সুস্থ বাবা চট করে কি করে নাই হয়ে গেল পৃথিবী থেকে, আর ব্যাপারটা কি হচ্ছে। এভাবে চলে গেছে, কয়েকদিন চলে যায়, শ্রাদ্ধ টাদ্ধ হলো। শ্রাদ্ধর পর একদিন দীপক মানে ডালিয়া উপরে রান্নাঘরে রান্নাবান্না করছে। রান্নাবান্না করতে করতে হঠাৎ শব্দ পাচ্ছে সিঁড়ির ঘরে কেউ যেন ধাপধুপ করে উপরে উঠছে নামছে, মানে হয় না কেউ যদি সিঁড়ির মধ্যে দৌড়ে দৌড়ে উপরে উঠে আবার নামে, একটা শব্দ হয় না, একটা সেইরকম শব্দ হচ্ছে। তো ভাবলো দীপক তো এখন অফিস থেকে আসেনি, তাহলে কে এরকম দৌড়ে, আর শাশুড়ি মা তো ঘুমিয়ে যায় তাড়াতাড়ি, ঘরে শাশুড়ি মা ঘরে দরজাও বন্ধ, তাহলে কে এরকম দৌড়াদৌড়ি করছে সিঁড়ি ঘরের মধ্যে। ডালিয়া রান্নাঘর থেকে অনেক একবার ডাকেও যে এই কে এখানে, তুমি দীপক চলে এসছো নাকি, সিঁড়িতে দৌড়াদৌড়ি করছো কেন? তো কোনো উত্তর দিচ্ছে না। তাহলে তো না, দীপক তো আসেনি, তাহলে কে এইভাবে সিঁড়ির মধ্যে দৌড়াদৌড়ি করছে এত রাতে? তো মানে এত রাতে মানে সন্ধ্যা, মানে রাত 10টা-11টা হবে, রান্নাবান্না হচ্ছে, দীপক যেহেতু কাজ করে ফিরবে, অফিস থেকে ফিরতে, অফিসে ট্যুরে গেছিল, ফিরতে দেরি হচ্ছে। তো এবার বললো কি চলো ঠিক আছে যাই দেখে আসি। গিয়ে দেখছে সেই ভিখারিটা ওই সিঁড়ির ঘরে একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, একবার উপরে উঠছে সিঁড়ি দিয়ে, উপর নিচে নামছে। এবার ভিখারিটাকে দেখে তো খুব খেপে যায়। ও অভিশাপ দিয়েছিল, সেই অলরেডি সে অভিশাপ অলরেডি তোর শ্বশুরমশাই মারা যায়, ওর মাথায় আছে। বলছে তুই আবার এসছিস, আমার অলরেডি ক্ষতি করে দিলি, আমার শ্বশুরমশাই এইভাবে মারা গেলেন, আবার তুই এসছিস। ভিখারিটা বলছে আবার এ তো কিছুই নয়, আরো অনেক কিছু ঘটবে তোমাদের, আরো ভালো কিছু হবে না, আরো খারাপ কিছু হবে। বলছে আর খারাপ কি হবে, আমার শ্বশুরমশাই তো মারাই গেলাম, না আরো খারাপ হবে। তো এবার খুব গালাগাল দিল ওই মানে ভিখারিটাকে। দেওয়ার পর আবার ওর স্ত্রী দীপককে ফোন করেছে, জানো এই যে ভিখারিটা আজকে আবার আমাদের ঘরে চলে এসছে, সিঁড়ির ঘরের মধ্যে দাবদুব করে উঠছে নামছে, আবার বলছে যা ক্ষতি হওয়ার তো হলো, আরো ক্ষতি হবে। ও বলছে বলো কি, এই লোক, এই তুমি বারবার ভিখারির কথাটা বলছো, ভিখারিটা ঢুকবে কি করে? আমি বাইরে থেকে তালা মারে এসেছি, মেইন গেটে বন্ধ, কোন দিকে ঢুকবে ভিখারিটা? তাহলে আদৌ ভিখারিটা আমাদের বাড়িতেই পড়ে আছে? কিছু বুঝে উঠতে পারছি না। তো এবার কি হলো, ডিসাইড করলো যে এবার একটা
বাকিদের সঙ্গে এবার আলোচনা করতে হবে যে কী হলো ব্যাপারটা। তো অনেক কিছু আলোচনা টালোচনা করে ওরা দেখলো যে না, যে এই মানে ওই ঘটনাটা যে মানে ঠিকঠাকই মনে হচ্ছে যে না, ভিখারিটা তো ঢুকে কী করে, ভিখারিটা তো ঢোকার কথা নয়। এটা ওদের আর মাথায় আর কোনো অবস্থাতে ঠিকঠাক কাজ করছে না, যে যা হয়েছে হয়েছে, ঠিক আছে চলো। এবার আরেকদিন মানে ডালিয়ার শাশুড়ি কোথায় ঘুরতে গেছে, আর ঠিক 8টা সাড়ে 8টার সময় ডালিয়া রান্নাবান্না করছে, রাতে রান্নাবান্না করছে, বাড়িতে কেউ নেই, ও একা আছে। আবার ঠিক ওই রকমই একটা শব্দ সিঁড়ি করে। এবার ও আবার দৌড়ে গেছে, গিয়ে দেখছে আবার সেই ভিখারিটা। এবার ভিখারিটা ওকে প্রচণ্ডভাবে খিস্তি খামারি করছে, বলছে তো হলো তো, তোকে তো আমি শান্তিতে থাকতে দেবো না, তোকে এবং দীপককে আমরা শান্তিতে তোকে থাকতে দেবো না, তোকে আমরা মেরেই ফেলবো, তোকে আমরা আস্তে আস্তে মেরে ফেলবো। অলরেডি তোর শ্বশুরকে মেরে ফেলেছি, এবার তোকেও মেরে ফেলবো, তোর বরকেও মেরে ফেলবো। খুব জোরে জোরে বিকট হাসি হাসছে আর এসব কথা বলছে। তো এতে ওরা মানে দীপক এবং বাকিরা খুব ঘাবড়ে যাচ্ছে যে এটা কি হচ্ছে, এরকম হওয়ার তো কথা নয়, কেন এরকম হচ্ছে, এই ভিখারিটা এবার কে, বারবার আসছে কি করে, কোথায় তোকে ঢুকে যাচ্ছে, ওরা কিছু বুঝে উঠতে পারছে না। তো এবার মানে ওরা চিন্তায় পড়ে গেল যে এটা কি হচ্ছে, এত এরকম হচ্ছে কেন। আর বারবার এই সিঁড়িঘরটা যখনই মানে কেউ থাকছে না, তখনই সিঁড়িঘরটা দিয়ে কেউ উপর নিচে ওঠানামা করছে, অথচ কাউকে দেখতে পাচ্ছে না। আর যেদিন দেখতে পেলো সেই ভিখারিটাকেই দেখতে পেলো। তাহলে আদৌ হচ্ছেটা কি, মানে সত্যি মানে কোনো নেগেটিভ এনার্জির ওরা প্রভাবে চলে এসছে, ওরা নিজেরাই ভাবছে তা তো হলোটা কি, কি একটা হয়েছে, কিছু একটা তো হয়েছে, তা কী হয়েছে সেটা ধরতে পারছে না ওরা। আর দিন বে দিন ওদের সব কিছুই খারাপ হচ্ছে, সত্যি খারাপ হচ্ছে। ইন দ্য মিন টাইম ওদের মা একদিন, ভালো লাগে না তো অনেক জায়গায় থাকতে থাকতে, ওর মা একদিন ওর মাসি মানে মার ছোট বোন মানে দীপকের মাসির বাড়ি চলে যায়। বলো আমি একটু আমার মাসির বাড়ি থেকে 2 দিন ঘুরে আসি, কারণ মনটাও ভালো নেই, তোর বাবাও চলে গেল, আর বাড়িতে এইসব তোরা কি বলছিস, সব দিক দিয়ে ঘুম হচ্ছে না, এটা ভীষণ অস্বস্তিকর লাগছে, একটু মাসির বাড়িতে ঘুরে আসি তোদের মাসে। বলো হ্যাঁ তুই যাও যাও, কোনো অসুবিধা নেই। তো বললো যে ঠিক আছে, মাসির বাড়িতে যাই। এবার বাড়িতে শুধু রইল দীপক এবং ডালিয়া। দীপকের মানে ডালিয়ারও এরকম মনের অবস্থা ভালো নয় মানে ভেবে ওরা মাঝে মাঝেই শুয়ে যায়, কিন্তু প্রত্যেকদিন রাতে যখন ঘুম হয় ওরা দুজনেই একটা লক্ষ্য করে মানে একটা শব্দ, যে মানে বাড়িতে যেন একটা কিছু একটা মুভমেন্ট হয়, মানে ওদের বাড়িতে রাতের বেলা একটা মুভমেন্ট হয়। মুভমেন্টটা মানে কেউ যেন চলাফেরা করছে, এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছে, সিঁড়ি দিয়ে উঠছে নামছে, এটা একটা মুভমেন্ট হতে থাকছে। তো ওরা ভাবছে যে কি হতে পারে, কেন এরকম হচ্ছে। তো একদিন ডালিয়ারও মন ভালো নেই, বলে কি হলো, মানে শ্বশুরমার সঙ্গে মারা যাওয়ার পর থেকেই এসব ঝুট ঝামেলা হচ্ছে, তার আগে তো এই ভদ্রমহিলা অনেক ঝামেলা করতো, কি যে হচ্ছে আমি কিছু বুঝে উঠতে পারছি না, এক কাজ করে আমি কিছু দূরের জন্য বাপের বাড়িতে ঘুরে আসি, মনটা ফ্রেশ হবে। দীপক বলে হ্যাঁ ঠিক আছে, সেই ভালো, তুমি একটু বাপের বাড়ি থেকে ঘুরে এসো, দেখবো কি হয় মানে ব্যাপারটা। তো ওরা রেডি হয় যে পরের দিন সকালে ওদেরকে ইয়েতে দিয়ে আসবে, বাপের বাড়ি মানে ডালিয়া বাপের বাড়িতে চলে যাবে। এবার ডালিয়া বাপের বাড়ি চলে গেছে। এবার রাতে দীপক একা ঘুমিয়েছে বাড়িতে। তো দীপক যখন রাতে একা ঘুমিয়েছে রাতের বেলা, দীপক ফিল করছে যে ওর রুমে কেউ যেন এসছে।
কেউ যেন এসছে, বারবার মনে হচ্ছে কেউ যেন এসছে, কেউ যেন এসছে। তো ওরা ভাবছে যে কী আসতে পারে, মানে কেউ ভালো করে একবার কেউ যেন হাঁটাচলা করছে। দীপক বারবার নোটিস করছে। এবার দীপক একটু নড়েচড়ে উঠে বসলো, উঠে দেখছে ওই ভিখারিটা এবার ওদের পুরো ঘর ঘুরে বেড়াচ্ছে আর থুতু ফেলছে। ঘর ঘুরে বেড়াচ্ছে আর থুতু ফেলছে, মানে এই ঘর থেকে ওই ঘর যাচ্ছে, ওই ঘর থেকে এই ঘর যাচ্ছে, থুতু ফেলছে। আর ঘর যেটা ওরা দীপককে করছে সেটা নূতন ঘর, বেশি দিন পুরনো ঘর নয়। এবার দীপকের মুখোমুখি হয়ে যাওয়ার পর ভিখারিটা খুব রেগে মেগে গিয়ে বলছে, তোদের জীবন সফল হবে না, তোদের বিয়েটা সফল হবে না, তোরা দেখবি প্রচণ্ড ভুগবি, প্রচণ্ড কষ্ট করতে হবে তোদের। তো ওরা ভাবলো যে কি হচ্ছে, যে দীপক এটা মানে কেন হচ্ছে, খুঁজে উঠতে পারছে না। তারপরে একদিন মিসেসকেও ফোন করে, মিসেসকেও ফোন করার পর মিসেসকে পুরো ঘটনাটা খুলে বলে যে এরকম এরকম জানো, এরকম এরকম হচ্ছে, আমি রাতে তো মানে ঘুমোতে পারছি না, ঘুমোতে গেলেই এরকম কেউ যে ওই একে মানে হাতের ইয়েটা বোঝা যায় যে কেউ যেন ঘোরাফেরা করছে মানে আমার চারিপাশে। দীপক বললো, ধুর বাবা, যা হয়েছে হয়েছে, ওটা নিয়ে অত ঝামেলা করে লাভ নেই, এবার আমরা একটা যাতে ঠিকঠাক করা যায় সেভাবেই চিন্তাভাবনা করতে হবে, ওটা নিয়ে বেশি আর ইয়ে করে লাভ নেই। তো এইবার ডালিয়া রীতিমতো বাপের বাড়ি থেকে আবার নিজের বাড়ি চলে এসছে। এইবার দীপক একটা আর্জেন্ট ট্যুরে চলে গেছে, এবার বাড়িতে শুধু ডালিয়া একা আছে। এবার বাড়ি একা থাকলে যা হয়, সবারই একটু একটু টেনশন হয় না, আবার হঠাৎ করে যারা একা থাকে বাড়িতে তাদের জন্য ভয় নেই, এবং যারা সবসময় মানে পরিবারের সঙ্গে থাকে বা 2-3 জনের সঙ্গে থাকে, হঠাৎ করে যদি সবাই চলে যায়, একজন যদি থেকে যায় তাহলে ভয় লাগবে। তো এটাও ওর খুব ভয় লাগছিল যে বাকিরা তো সবাই চলে গেলো, আমি তো রেখে গেলাম, তাহলে আমার ভয় লাগছে ভীষণ। তো এবার কি করলো, এবার অনেক কিছু চিন্তা ভাবনা করে যে ইয়ে করি, যাই, মানে এত কিছু করার নেই, এটা কিছু তো ইয়ে করতে হবে। তো এরকম কি হচ্ছে, ওই দিন রাতেবেলা এরকম বসে বসে ডালিয়া টিভি দেখছে রাতে। ডালিয়া টিভি দেখার পর হঠাৎ নোটিস করছে ওই মানে রান্না করে কিছু একটা রান্নাবান্না হওয়ার শব্দ আসছে। তো জেনারেলি কি হয়, মানে ডালিয়ার বাড়ির রান্নাঘরের মহিলাটা রাতে আর আসে না, এবং কখনো কখনো আসে যদি দেখে যে দাদা এসছে, অনেক কাজ আছে, তখন আসে, আর নাহলে জেনারেলি আসে না। তো ওই দিন ওই ভদ্রমহিলা দৌড়ে দৌড়ে ব্রাঞ্চ থেকে উপরে এসছে, বলছে যে ব্রাঞ্চে একটা কিছু মানে হচ্ছে। তো বাড়িতে দৌড়ে এসে দীপক বলেছে, না কিছু একটা তো হচ্ছে। এবার ডালিয়া ঘুমিয়ে ঘুমিয়ে শুনতে পাচ্ছে যে রান্নাঘর থেকে, আগে তো প্রথমে রান্নাবাড়ির শব্দ হচ্ছিল, এবার রান্নাঘর থেকে বাসন টাসন মাজার শব্দ হচ্ছে। তো ও ভাবছে যে আরে এত রাত্রে তো আমার রান্নামাসি রান্না করবে না, তাহলে কি আমি কোনো ভুলভাল করে ইনস্ট্রাকশন দিয়েছিলাম, রান্না করছে। এবার গেছে পেছন দিকে, এবার যাই হোক ইনস্টল করে তো দিয়ে আসতে হবে বা রিপোর্ট তো দিতে হবে। এবার রান্নাঘরের পেছন দিকে গেছে, গিয়ে দেখে সেই ভিখারিটা। এইবার ও খুব মানে মানে খুব বাজেভাবে খিস্তি কামার দিচ্ছে ডালিয়া ভিখারিটাকে, যে তুমি কোথা থেকে আসছো, বারবার তুমি আসছো কেন, কি চাও তুমি, তুমি কেন এখানে আমাদেরকে এসে বিরক্ত করো, মানে এইসব বলে খুব খুব রাগারাগি করছে। কিন্তু ভিখারিটার কোনো উত্তর দিচ্ছে না। ভিখারিটা শুধু বলছে, আমি তোদেরকে সব শেষ করে ফেলবো, আমি তোদেরকে কাউকে ছাড়বো না। সবাই মানে খুব ভয়ঙ্কর, মানে বলছে তোদেরকে মেরেই ফেলবো, আমি তোদের কোনো অবস্থাতে রাখবো না। তো বলছে আমি তো কোনো কিছু মানে কোনো মানে আমি মানে কোনো ঝামেলায় তো পাইস না, কেন আমাকে তুমি ফ্ল্যাগটা দেবে? বলে না, এটা দিতেই হবে, এটা সবার ইনস্ট্রাকশন, তোমাকে ফ্ল্যাগটা নিতেই হবে, নিয়ে তুমি ওই জায়গায় দাঁড়াতে হবে। তো রীতিমতো সবাই
তৈরি হচ্ছে যে ওটা ইয়ে করবে, দীপকও এভাবে ভাবছে। কিন্তু রান্নাঘরে কী করে হচ্ছে সেটা ও দীপকও বুঝে উঠতে পারছে না অ্যাকচুয়ালি। দীপকও চলে এসছে রান্নাঘরের, কেউ মানে দেখে এসে দেখছে, দীপক এসে অফিস থেকে এসে দেখছে ডালিয়া প্রচণ্ড জোরে বকাবকি করছে, কাউকে গালাগাল দিচ্ছে। তো দীপক বলছে যে ডালিয়া তুমি কাকে মানে গালাগাল দিচ্ছ রাতে? তো ডালিয়া বলছে কেন, ওই ভিখারিটা আবার এসছে, আবার এসে বলছে আমাদের আরও ক্ষতি হবে। তো ওরা না মানে ঠিক বুঝে উঠতে পারছে না যে কি হচ্ছে আর কি হতে চলছে। আর ইন দ্য মিন টাইম যখনই দীপক একা ঘুমাচ্ছে, ওই ওই ভিখারিটা ঘুম ভাঙলেই দেখছে ওই ভিখারিটা ওদের ঘরে হাঁটাচলা করছে। আর ডালিয়া যদি ওর বাপের বাড়ি চলে যায় তখন দেখতে পাচ্ছে না, যখন এইখানে থাকছে ওর নিজের বাড়িতে তখন দেখছে ওই ভিখারিটা, ওর ভিখারিটা কিন্তু ওকে কিছু হাঁটাচলা করতে দেখায় না, ও দরজার পাশে দাঁড়িয়ে থাকে, আর দাঁড়িয়ে থেকে ওকে খুব খিক করে হাসে, আর ওকে বলে তোকে এই তো শেষ করলাম, আরও করছি, তোরা কেউ বাঁচবি না। ভিখারিটা এইবার কিন্তু ভিখারিটা বলছে যারা আমার ক্ষতি করেছে আমি তাকে কাউকে বাঁচতে দেব না। এইবার সেই গল্পটা অন্যদিকে টার্ন করছে, বলছে এবার আমার ক্ষতি যারা করেছে আমি তাদেরকে কেউ বাঁচতে দেব না। তো যাই হোক, এই গেছে। এবার এই ঘটনাটা রাতের বেলা যখন শুয়ে শুয়ে কি বলে ডালিয়া দীপককে বলছে জানো ভিখারিটা এবার এসে আমাদের বলছে যে আমার যাদের ক্ষতি করেছে আমি তাদেরকে ভালো হতে দেব না। এটা ভিখারিটা বলছে যে আমার যারা ক্ষতি করেছে ভালো হতে দেব না। তো দীপক আবার বলছে আমরা ওর কী করে ক্ষতি করি? চিনলাম, এই মাসখানেকও হলো না, আসছে হয়তো 15-20 দিন, কিন্তু এত তাড়াতাড়ি আমরা কেন ইয়ে করব, কি বলে ওটাকে, জিনিসটা কেন করব? তো ওরা কোনো কিছুতে বুঝে উঠতে পারছে না আলটিমেটলি যে কী হচ্ছে। আর ডালিয়ার একটা জিনিস হচ্ছে কি, ডালিয়াও ভয় পেয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে, একা ঘুমাতে চাইছে না, একা ঘুমালেই ও ভিখারিটাকে দেখতে পাচ্ছে। এবার ডালিয়াও এবার ভাবলো যে না আমি কিছুদিন গিয়ে একটু ঘুরে আসি, বাপের বাড়ি বা মতো কোথাও ঘুরে আসি। এবার ডালিয়া গেছে বাপের বাড়ি, আর ডালিয়ার শাশুড়ি অলরেডি তার মাসি বাড়িতে আছে, দীপক আছে বাড়িতে একা। এবার দীপক যে রাতে বাড়িতে একা আছে, এবার রাত যত বাড়ছে দীপক বিভিন্ন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো শুনতে পাচ্ছে, মানে যেগুলো নর্মাল হয় না। তো এবার ওরা দুজন আবার ঘুমিয়েছে, হঠাৎ ভোরবেলা দীপক আর এরকম ভাবতে ভাবতে, ওরা অতিষ্ঠ, ওটাও ওদের কিছু ভালো লাগছে না, ভাবতে ভাবতে ওরা রাত্রে শুয়ে পড়ার পর কিন্তু প্রথম দিন থেকেই দীপকের মাথায় খালি ঘুরছে এই ভিখারিটাকে ও কোথায় দেখেছে। কিন্তু পরে যখন রুমের ভিতরে আসছে, সে সেম ভিখারির মানে ফটোটা তো আসছে, কিন্তু মানে ভিখারির ড্রেসটা একটু পাল্টে যাচ্ছে, কিন্তু ওই দিনে যখন যেটা ছিল ওই মধ্যে যেরকম যে দীপকটা ছিল সেইটা এখন নেই, কিন্তু জিনিসটা ছিল। তো দীপক এবার ভাবছে যে এটা কী হলো, মানে কিছু বুঝে উঠতে পারছে না। এবার চিন্তা ভাবনা করতে করতে শুয়ে পড়েছে। এবার আর্লি মর্নিংয়ে সকাল ওদের ফোন আসে একটা তুলো এবং ব্যান্ডেজ নিয়ে। তো তুলো ব্যান্ডেজ নিয়ে কী হলো, মানে ঘটনাটা হলো মাসির মেয়ে ফোন করেছে যে মানে দীপকের মা মানে ডালিয়ার শাশুড়ি হঠাৎ করে খাট থেকে পড়ে গিয়ে কোমর এবং মাথা ফেটে গেছে, ওদের হসপিটালে নিয়ে যাচ্ছে আপনারা, মানে দীপক এবং ডালিয়াকে বলছে তোমরা দৌড়ে চলে এসো তাড়াতাড়ি যতটা সম্ভব হয়। তো ওরাও দৌড়ে গেছে যে কি হলো, ভালো লোকটা হঠাৎ করে কি হয়ে গেল। গিয়ে দেখে যে হ্যাঁ কোমরের অনেকটা মানে ইনজুরি হয়েছে, স্পাইনালটা রেস্ট করতে হবে, বাকি ঠিক হয়ে যাবে। তো যাই হোক হসপিটালে ভর্তি আছে, সব ঠিক আছে, চলে এসছে। এবার এসে এরা ভাবছে যে হ্যাঁ ওদের তো ভুল হয়ে গেল, কারণ হলো কি এইটা তো ছিল না, এটা কী হলো। তো মা মোটামুটি সুস্থ হওয়ার পর ওরা মাকে আবার দেখতে যায়। তখন মা যখন সুস্থ হয় তখন দীপক মাকে জিজ্ঞেস করে যে তুমি তো সবার সঙ্গে ঘুমিয়েছিলে, তো তুমি খাট থেকে হঠাৎ করে পড়ে গেলে কী করে, খাটটাও বেশি উঁচু নয়,
পড়ে গিয়ে মাথাটাও ফাটলো, হাতটাও ভাঙলো, কী করে সম্ভব হলো ওটা? আর তোমার বাড়ি থেকে সেম লাইনেই তো তোমার মানে তোমার কী বলো ওটা, ওই টোটোকারের লাইন, তো তুমি ওটা কী করে হলো ওটা? ওরা তো মানে কিছুই বুঝে উঠতে পারে। তখন দীপকের মা বলছে, মানে দীপকের মা কিছু বলতে পারছে না। তো বাকি ওর সঙ্গে ওই মহিলার সঙ্গে যারা ঘুমিয়েছিল, মাসির মেয়েরা ছেলেরা, মনে হচ্ছিল যেন ওই রাতের বেলা কেউ যেন মানে মাসিকে পাজা কোলা করে জমিনটার মধ্যে ছুঁড়ে ফেলে দিল, এইরকমই একটা ধূপ করে শব্দ। এবং শব্দটা এতই মানে জুড়ে হয়েছিল যে ওনার এই শব্দে অনেকগুলো মানে ইয়ে হয়, মানে বোঝা যাচ্ছিল মানে প্রচণ্ড জুড়ে শব্দ হয়, ওটা খুব অসুবিধা হয় যে কী হলো এত রাতে, কী করে ওটা হলো। তখন ওর শাশুড়িমা বলছেন যে আমি কিনা রাত্রেবেলা ঘুমিয়েছি, সব ঠিকঠাক ছিল, হঠাৎ মাঝরাতে মনে হলো আমাকে কেউ যেন পাজাগোলা করে তুলে নিয়ে আছড়ে নিচে ফেলে দিল। তখন আস্তে আস্তে ওদের ব্যাপারটা, কলকাতার মানে ব্যাপারটা ওদের মাথায় ঢুকলো যে এটা কিছু একটা তো গড়বড় আছে এখানে, নাহলে কী করে সম্ভব হয়? এটা তো সম্ভব হওয়ার কথা নয়, কী করে হলো এটা? তো ওরা অনেক চিন্তা ভাবনা করছে, ইয়ে করছে। তখন ওর মা বারবার বলছে, দেখো আমি কী করে পড়ে গেলাম এটা একটু বুঝতে পারছি না, তো এতে কোনো কিছু হওয়ার কথা না, তাও হচ্ছে, কী করে হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, হসপিটালে ওর মা পড়ে আছে, ডালিয়া হসপিটালের বেডের পাশে শাশুড়িমার কাছে বসে আছে ভিজিটিং আওয়ারে। এই সময়ে ওই হসপিটালে একটা বেড থেকে একটা বেড ডিসচার্জ হয়ে যায়, তো ওই দিকের বেডটা খালি। তো সন্ধ্যাবেলা রাত ওরা এসে, এবার এসে ওই দীপক কী করছে, ভালো করে বিছানাটা ঠিকঠাক করে আচার করে শুয়ে পড়েছে আবার। এবার যখনই শুয়ে পড়ছে তখনই দীপক দেখতে পাচ্ছে ওই মহিলাটা ওদের ঘরে রান্নাবান্না করছে, ওদের ঘরে হাঁটাচলা করছে, ওদের ঘরে এদিক ওদিকে যাচ্ছে, সব কিছু করছে। ডালিয়া তো নেই, ডালিয়া তো বাপের বাড়ি আছে। তো দীপক বুঝতে পারছে যে এখানে সব কিছুই ভুলের দিকে যাচ্ছে, কিছু একটা গড়বড় হচ্ছে। তো এই ঘটনাগুলো হয়, যা হয় না যে এই জিনিসগুলো গিয়ে ও অফিস কলিগদের সঙ্গে আলোচনা করে যে জানিস এরকম এরকম ঘটনা আমার স্ত্রী এবং আমাদের সঙ্গে এই মানে গত কয়েকদিন থেকে এরকমই হচ্ছে যে আমি অফিস থেকে যাওয়ার পর মানে স্ত্রীর সঙ্গে ভালো করে গল্প করতে পারছি না, সবসময় টেনশনে থাকছে, একটা মানে জিনিস বানাতে দিচ্ছে, তো সেইগুলো কীরকম হচ্ছে আমি সেটাও বুঝে উঠতে পারছি না, কিন্তু এটা কিছু তো হচ্ছে, তো কী করা যেতে পারে? ভিখারিটা যে সত্যি মানুষ নয় সেটা ওরাও বুঝে গেছে, মানে কারের পুরো মানে পুরো মানে টিমটা বুঝে গেছে যে মানে এই ভিখারিটারই যে মানে সব জায়গায় কিছু কাজ হয়েছে সেটা বুঝে গেছে, মানে ভিখারিটা আদৌ কোনো কিছু জানে সেটা বুঝে গেছে। তো ওরা ভাবলো যে এইভাবে যখন ভিখারিটা ওদের বারবার বিরক্ত করছে এবং অনেক কিছু জানে ভিখারিটা, সেটা ওরা মানে ভিখারিটা বারবার ইন্ডিকেশন দিচ্ছে শুধু বাদিকের জানাটার জন্য যে বাদিকটা কিছু ইয়ে আছে, তো এটার জন্য বারবার করছে। দীপক এবার চিন্তা ভাবনা করলো যে এটা কাজ করা যাক, এবার আর দেরি করে না করে এবার দীপকের কলিগরা বললো তুই একটা তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ কর। তান্ত্রিকের নাম হলো দীপক গাঙ্গুলি। উনি খুব প্রচুর মানে একজন জনপ্রিয় তান্ত্রিক। তো তান্ত্রিকের সঙ্গে ওরা যোগাযোগ করে, তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করে বা তান্ত্রিক ওদের দেখে বলে যে আপনার কোত্থেকে এসছেন, আপনার অমুক তো? বলে হ্যাঁ আমরা দীপক, আমরা স্ত্রী দুজনেই এসছি। তো তান্ত্রিক বলতে থাকে অনেক কিছু বলে হ্যাঁ সব মিলে যায়, সব মিলে যায়, সব ঠিক আছে। তখন তান্ত্রিক ইয়েকে বলছে আপনাদের এই সমস্যাটাও একটা ভিখারি আপনাদের বাড়িতে আসে, আপনাদেরকে বিরক্ত করে, আপনাদেরকে রাতের বেলা ভয় আসে, সে ভিখারিটা দেখতে পান। বলে হ্যাঁ তাই, তো আপনি এটাকে কিভাবে কি করবেন আমাদের বলুন। তান্ত্রিক বলল দেখুন
আমি সব গুনে নিয়েছি, সব কিছু করে নিয়েছি। আপনাদের সঙ্গে যা হচ্ছে সেটা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের প্রভাব। আপনাদের সঙ্গে কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করে এগুলো করাচ্ছে, এবং সে কে করছে ব্ল্যাক ম্যাজিকটা সেটাকে বার করতে হবে। কারণ ওই মোবাইলের দিয়ে ওটা করা যাবে না, মানে ব্ল্যাক ম্যাজিকটা একজনে কেউ করছে, আপনাদেরকে সেটা খুঁজে বার করতে হবে। তখন ওই তান্ত্রিক বললেন যে আপনার দীপক বাবুকে জিজ্ঞেস করলেন যে আপনি বারবার বলছেন যে ওই ভিখারিটাকে আপনি কোথাও যেন দেখেছেন, কিন্তু মনে করতে পারছেন না। আপনার বেশ একজন ক্লোজ ছিল, তবু আপনি মনে করতে পারছেন না। তখন তান্ত্রিক ওই ভদ্রলোকের কাছে জিজ্ঞেস করে বললেন, এবার আমি তো ওটা খুলে ফেলেছি, এবার আমার ধর্মের যদি লোক নিয়ে এসে যদি তুমি বলো যে ওটা কি ইয়ে হতে পারে, তান্ত্রিক বলছে কি হতে পারে সেটা কি করে বুঝবে? তখন তান্ত্রিক গাঙ্গুলি বললেন যে দেখুন, একটা কাজ আমি করি, সেটা হলো আমি সবাইকে বলি যে আপনারা একটু সময় চুপচাপ থাকুন, দেখি কি করা যায়। সেই সময় তান্ত্রিক অনেক কিছু গুণা শুরু করলেন। গুনতে খানিকটা সময় যাওয়ার পর তান্ত্রিক বললেন যে এখানে করতে গেলে অনেক ঝামেলা আছে, কষ্ট আছে, কিন্তু একজন ব্ল্যাক ম্যাজিক জানার লোক আপনাদের উপর ব্ল্যাক ম্যাজিক করছে, আপনাদের কিন্তু বাঁচানো মুশকিল হবে, মানে বিপদ সাংঘাতিক বড় থেকে বাঁচানো খুব মুশকিল হবে। আপনাদের কিন্তু একটা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব পড়েছে, এবং যা কিছু করাচ্ছে কিন্তু সব কিন্তু ব্ল্যাক ম্যাজিকের অভাবে হচ্ছে, এটা কিন্তু শানদার। তখন তান্ত্রিক বলল, কে করছে ব্ল্যাক ম্যাজিকটা? তান্ত্রিক বলছে দীপককে বললো, আপনার কি ধারণা কে করতে পারে? দীপক বলছে আমার অফিসের কোনো কলিগ হতে পারে, কোনো দুশ্মন হতে পারে। বলছে না, একজন মহিলা করছে ব্ল্যাক ম্যাজিক। তো বলছে তো এই ভিখারিটা ছাড়া তো আমি আর কোনো ভিখারির সঙ্গে কথা বলি না। বললো না, ভিখারিটা তো আপনার মানে ভিখারিটা তো আর আপনার কেউ নয়, কিন্তু আপনার কেউ হতেও পারে। দীপক বাবু, আপনি একবার মনে করে চেষ্টা করে দেখুন তো, আপনার বিয়ের আগে আপনাকে খুব ভালোবাসতো এমন কেউ, আপনাকে খুব ভালোবাসতো, এবং আপনি হয়তো ভালোবাসতেন সেটা জানি না, কিন্তু আপনাকে কেউ ভালোবাসতো, এবং আপনি জানেন সে মানে সে এখন এই পৃথিবীতে নেই, কিন্তু আপনি জানেন সে ঘটনাটা যে একজন ভালোবাসতো? বলে হ্যাঁ, আমি শুনেছি যে এরকম হয়। তো এই জায়গাটা থেকেই তান্ত্রিক বলছে যে না, দীপককে বলছে না, আপনি জীবনে প্রেম অনেক করেছেন তো? বলে হ্যাঁ করেছি। তাহলে মনে রাখ, তাহলে বললে দেই, যেই ঘটনাচক্রে এটা এখানে ইয়ে হয়েছে, সে কিন্তু একজন ব্ল্যাক ম্যাজিক জানা মহিলা, এবং আপনাকে চেনে। সে কিন্তু সত্যিই আপনার পুরো ক্ষতি করে দিতে পারে। এবার কে হতে পারে আপনি মনে করে দেখুন। আপনার সেই সময়ে মানে বিয়ের আগে আপনার কি ছিল সিচুয়েশন, সেগুলো আপনাকে দেখে নিতে হবে। দীপকটা হলো হাজব্যান্ড দীপক মোটামুটি একটা জায়গায় গিয়ে স্যাটিসফাইড হয় যে এর থেকে বেশি কিছু আর মানে করা যাবে না। তো এই যে মহিলাটা, এই যে ভিখারিটা, এটা আদৌ কে? এই ব্ল্যাক ম্যাজিক জানা মানুষটাই বা কে? আর এত রাত্রে মানে দিনে এই ভিখারিটা বারবার কি করে আসে? কত স্টাফটা আমি তো কোনো উত্তর দিই না গ্রুপে, যখন মাঝে মাঝে দিই তখন এটা ওকে জিজ্ঞেস করবো যে এত রাত মানে রাতে কেন এখানে চলা অভ্যেস, কেন এটা? তো যাই হোক, আলটিমেটলি ওরা যে কথাটা তান্ত্রিক বলে
সেটা হলো, আমি পরে বলছি, আজকে কিন্তু আর কন্টিনিউ করব না, এটা এখানেই থাক। 17-এ আমি এখান থেকে শুরু করব যে এই ভিখারিটা কে ছিল, আর কেনই বা দীপকের এটা বারবার মনে হতো যে মহিলাটাকে ও চেনে। আমি এই জায়গা থেকে শুরু করব। ডালিয়া তোর সঙ্গে নেই, ডালিয়া তো বাবার বাড়িতে আছে। তান্ত্রিকের কাছে এসছে শুধু দীপক একা, আমি এটা বলতে ভুলে গেছি। তান্ত্রিকের কাছে, মিস্টার গাঙ্গুলির কাছে একাই এসছে দীপক। দীপক স্ত্রীকে নেই, ও একাই এসছে। অতএব কী ঘটনা এমন ঘটলো যে তান্ত্রিক ওকে সব বলা শুরু করে দিল। তো এখানে আপনাদের জানিয়ে রাখি যে এই ভিখারিটা আদৌ কি, এবং ইয়েও চিনে কি করে। বারবার কেন দীপকের মনে হয় যে লোক এই ভিখারিটাকে কোথায় দেখেছে, আর যখনই ভিখারিটার সামনে আসে মনে হয় ভিখারিটাকে কোথাও দেখেছে। তো এটা একটা মানে ইন্টারেস্টিং জায়গা, যেখান থেকে দীপক নিজেও জানতো না যে কী করে কি পসিবল হলো, কিন্তু এই যে জিনিসটা করছে সে হলো মানে ভয়ঙ্কর রকম, মানে তান্ত্রিক, এবং সে ব্ল্যাক ম্যাজিকটা খুব ভয়ঙ্করভাবে করছে। এবং যে করাচ্ছে সেই ব্ল্যাক ম্যাজিকটা, কে করাচ্ছে এবং কেন এখনো পর্যন্ত বাকি তান্ত্রিকরা ধরতে পারলো না, সেই জিনিসগুলো করে দেবে। তো এইটাই হলো আজকের মেন গল্প। এই জায়গায় আমি ছেড়ে দিচ্ছি এই জায়গায়, কারণ গল্পের আরও অনেকটা সময় আছে। মানে এই ব্ল্যাক ম্যাজিকের গল্পে আরও 30 মিনিটস মতো আছে। অনেক রাত হয়ে গেল। আমি 17-তে আসবো। 17-তে আমার আবার হবে, আমার স্লট আছে ফিক্সড। সেই 17-তে এসে এখান থেকে গল্পটা শুরু করব যে কে এই মেয়েটা, আর দীপকই বা কী করেও কি মেয়েটাকে বারবার মনে হচ্ছে চেনা চেনা লাগছে। তো সেই জন্য আমি আজকে আর এখানে রেখে দিচ্ছি, এখানে আমি শেষ করব। সবাইকে আবার সেই স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা। আপনার একটা জিনিস ডেটটা মনে রাখবেন কিন্তু, 17-তে আমি বলবো আবার 10:30টায় আসবো, 9:30-তে নয়, আমি 10:30টায় আসবো। ওই গল্পটা কমপ্লিট করব যে এই ব্ল্যাক ম্যাজিক জানা এই মহিলাটা কে, এ বারবার ওদেরকে বিরক্ত করছে, এবং ওদের বংশটা সত্যি এমন জায়গায় নিয়ে চলে গেছে, ওদের বংশ পড়াটা উপরে একটা খুব মুশকিল যদি সম্পূর্ণ তুলে না দেয়। তো সেই জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমি সেটা নিয়ে আলোচনা করব নেক্সট এপিসোডে। আজকের জন্য এখানেই থাক যে মানে ব্ল্যাক ম্যাজিকের পুরো গল্পটা হলো না, ব্ল্যাক ম্যাজিকের গল্পটা আবার হবে, বাকিতে হবে। যে তখনই আমি বলবো যে ব্ল্যাক ম্যাজিকটা মানে কেন ছেলেটা এভাবে ফেসে যাচ্ছিল এবং ব্ল্যাক ম্যাজিকের কোথা থেকে গিয়ে আটকে যাচ্ছিল। তো এটা আমি এসে নেক্সট ডেটে বলবো, ঠিক আছে? সবাইকে আবার স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা। সবাই যে স্কুল, অফিস, বাড়ি নিশ্চয়ই আপনারা কথা লাগিয়েছেন এবং আগামীতে লাগাবেন, সেটা সত্যিই ভালো লাগছে দেখে। যেগুলি কখনো মানে কখনো কোনো প্রচেশন যায়, সেগুলিতেও এবার বন্দে মাতরম বলে বাইকে মিছিল হচ্ছে, খুবই ভালো লাগছে দেখে, সুন্দর জিনিস। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। 17-এ আবার দেখা হচ্ছে, কিন্তু 17-এ গল্পটা কমপ্লিট করব, আর ভালো করে গল্পটা কমপ্লিট করতে হবে, কারণ একদিনে গল্পটা পুরো গল্প বলা সম্ভব নয়। ভয়েসও ব্রেক হবে, ইন্টারনেটও এবার চলছে, পরে চলে যাবে। ঠিক আছে, সবাইকে আবার শুভরাত্রি, স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা। সবাই আনন্দ করুন, ছুটির দিন ও দিন, আনন্দে থাকুন, সবাই ভালো থাকবেন, আর জয় হিন্দ, গুড নাইট।